নদীর নাম আতকোষা। বর্ষাকালে হিমালয় থেকে ঢল নামে, রাতারাতি নদী পুলে চারগুণ হয়ে যায়। তাই হয়তো নদীর নাম আতকোষা কেউ রেখে থাকবে। এখন এই চৈত্র মাসে শুকিয়ে সে উপবাসী সাধুর মতো। নদী পেরোলেই গ্রাম, গ্রামের নাম কাঁঠালবাড়ি। গন্তব্যে প্রায় এসে পড়ে গিয়েছে। ঘোড়ার পিঠে বসেই নেপেন দারোগা নদীর এপার ওপার চোখ চালিয়ে হুঙ্কার দিয়ে ওঠে, একই রে, ঘাটিয়াল কই? হ্যালো, 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 মাইক্রোফোন টেস্টিং, হ্যালো, 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 মাইক্রোফোন টেস্টিং, হ্যালো, হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো। হ্যাঁ, কাহা গইল বা? এ ঘাটিয়াল, ঘাটিয়াল হো। দুই সেপাইয়ের গলাছাড়া চিৎকার শুকনো নদীর দুই পার মুহূর্তে চক্কর কেটে আসে। বাতাস নিস্তব্ধ, নদী স্থির, জনমানুষের সাড়া নেই। লাফ দিয়ে ঘোড়ার পিঠ থেকে নামে নেপেন দারোগা। শিরস্মরণ লাগামটা নেবার জন্যে দৌড়ে কাছে আসে, কিন্তু আবার হুঙ্কার শুনে সে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। আরে, হিয়া खड़ा होके औरत का माफिक चिल्लाओ मत, तलाश करके देखो। ঘোড়াটা ছাড়া পেয়ে মাটিতে মুখ নামিয়ে কিছু একটা খোঁজে, কিছু একটা যা চিবানো যায়। কিন্তু ঘাটের কাছে সবটাই ধুধু বালি, এক ফোঁটা ঘাস নেই। মানুষগুলোরও সারাদিন কিছু পেটে পড়েনি। সদর থেকে রওনা দেয়া হয়েছে সেই ভোরবেলায়। এখন পড়তি বিকেল বেলা। সারাদিন সঙ্গে একটা মরা নিয়ে আহার করতে কারোর রুচি হয়নি। অশুচি সংস্কার, এ মরার জন্যে নেপেন দারোগা বা তার দুই সেপাইয়ের বিন্দুমাত্র শ্রদ্ধা থাকবার কথা নয়। মরা মানে হাজতে থাকাকালীন মৃত কৃষককর্মী দেবেশ বক্সী। এখন গরুর গাড়ির ভেতরে শুয়ে আছে, তার নিজের গ্রাম কাঁঠালবাড়ি থেকে একটিমাত্র নদীর ব্যবধানে। গাড়োয়ান এরই মধ্যে গরুটাকে জোরন ছাড়া করে গাড়িটাকে বাঁশের লাঠি ঠেকান দিয়ে গামছার হাওয়া খাচ্ছে। মরার কোণে হাওয়া খাবার দরকার নেই, তবে মুখের উপর কটা মাছি ভন ভন করছিল, খেদিয়ে দিতে পারলে ভালো হয়। কিন্তু গাড়োয়ানের সাহস হয় না। নেপেন দারোগা থেকে নিজেকে সে যথাসম্ভব আড়াল করে রাখে গাড়ির ওপাশে। ভ্রুকুঞ্চিত হয়ে ওঠে নেপেন দারোগার। এ জায়গা তো এত বিরান হবার কথা নয়, বিশেষত কাঁঠালবাড়িতে আজ হাটবার। শিবশরণ আর রামদাস এধার ওধার ঘুরে এসে মুখ কাঁচুমাচু করে হাতজোড় করে দাঁড়ায়। কই নেহি হে দেবতা। আরে তোর দেওতার কিছু করেছি? তোদের দিয়ে কিছু হবে না। কেবল খিদের জন্যে যে মেজাজ খারাপ তা হয়তো নয়, তার চেয়ে শক্ত এই দায়ভার। জেলা ম্যাজিস্ট্রেট বেল সাহেব বলে দিয়েছেন, মরা গায়ে পৌঁছে দিয়ে চোখের সম্মুখে দাহ করিয়ে তবে ফিরবে। ইংরেজের সঙ্গে লড়তে আসে, ছো! বিড়বিড় করে ওঠে নেপেন দারোগা। হাজতে দুটো রামডলা খেয়েই লীলাসাঙ্গ, এখন ঠেলা সামলাতে হচ্ছে তাকে। রাগে সে হাতের ছড়ি নিজের উরুতেই মারতে থাকে। তার চটাস ফটাস শব্দে গাড়োয়ান চমকে ওঠে বারবার। আতঙ্কের শেষ পর্যায়ে মানুষ হঠাৎ সাহস সঞ্চয় করে ফেলে। গাড়োয়ান উপাস থেকেই বলে, হুজুর বড় কর্তা। কেও কন্ত হামরা নাও ঠেলি দিয়ে আসি। দূরে একখানা নৌকা বাঁধা ছিল, আগেই চোখে পড়েছিল। সেদিকে তাকিয়ে পরামর্শটা মনে ধরে নেপেন দারোগার। তার কুঞ্চিত ভ্রুযুগল স্বাভাবিকতা ফিরে পায়। সেটা লক্ষ্য করে গাড়োয়ানের সাহসের মাত্রা বেড়ে যায়। সে এবার গাড়ির ওপাশ থেকে বেরিয়ে এসে বলে, মুখ ফির সারি দিবেন, মুই আর কাঁঠালবাড়ি যাবার নও। নেপেন দারোগা না জানতে পারে, গাড়োয়ানের কাছে খবর ঠিকই পৌঁছে গেছে। দেবেশ বক্সী হাজতে মারা যাবার পর মুহূর্তে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এরই মধ্যে খবর হয়েছে যে লাশের সঙ্গে ইংরেজ হাকিম ১০০ গোরা সেপাই পাঠাচ্ছেন গ্রাম জ্বালিয়ে দেবার জন্যে। দাহ করবার সার্টিফিকেটও সে সঙ্গে এনেছে।
নদীর পাড়েই দাহ করিয়ে ঘোড়া ছুটিয়ে সদরে ফিরবে, এরকম ভেবে রেখেছিল। কিন্তু কোথায় কি? তুই বেটা পালাতে চাস? আমতা আমতা করে গাড়োয়ান। নেপেন দারোগাকে ভয় করে না এমন মানুষ তল্লাটে এখনো জন্মায়নি। চটাস করে কাঁধে ছড়িয়ে বাড়ি পড়তেই সে হাউমাউ করে ওঠে। আমার নাতিনের ব্যারাম বাবু, বাইসপার নয়, উয়াক দেখপার জামু। শিয়শরণ আর রামদাস নৌকা খুলে ঘাটের কাছে এখন ঠেলে নিয়ে আসে। ঘাটিয়াল ভাগ গিয়া দেওতা, ঈর্ষে পুছিয়ে। দেখা যায় নৌকোর সঙ্গে তারা নেংটি পরা এক ছেলেকেও পাকড়াও করে এনেছে। ছেলেটির লাল পাগড়ি, দারোগার ঘোড়া আর স্বয়ং দারোগার আশুতোষ গোঁফ দেখে প্রস্রাব করে ফেলে। কি বলে তার এক বর্ণ বোঝা যায় না। তার উলঙ্গ দেহ থরথর করে কাঁপতে থাকে। এই হারামজাদা! নৃপেন দারোগা ছেলেটির কাঁধে ছুরি রেখে হুঙ্কার দিয়ে ওঠে। ঘাটিয়াল কই? লোকজন কই? গেছে কোথায় সব? কাইও নাই পিনপিন করে বলে চলে ছেলেটি ভয়ে ভয়ে। সে একবার গরুর গাড়ির দিকে তাকায়। লাশের পায়ের ডগা দেখা যায়। সম্মোহিতের মতো ছেলেটি সেদিকে তাকিয়ে বলে চলে, সব চলি গেইছে, কাইও নাই, বন্দুক ধরি আইসবে বলি পালাইছে উমরা। ফটাস করে পিঠে ছড়ি লাগিয়ে দেয় নেপেন দারোগা। তিরিং বিরিং করে ওঠে সে। ভাগো হিয়াছে। বেশ, সবাই যদি পালিয়ে গিয়েই থাকে বহুত আচ্ছা। সেও নেপেন দারোগা, জ্বালিয়ে দেবে গ্রাম, দেওয়ানিদের বেঁধে এনে চাবুক লাগাবে। কিন্তু হঠাৎ মনে পড়ে যায় আগের কাজ আগে সারতে হবে। লাশ দাহ করিয়ে সদরে ফিরতে হবে। রক্তমুখ বেল সাহেব বাংলোয় অপেক্ষা করবেন রিপোর্ট নেবার জন্যে। জীবনে এরকম মুশকিলে পড়েনি সে। রাজদ্রোহীর লাশ সঙ্গে, সে লাশ নেবার লোক নেই, যতদূর চোখ যায় কোনো মানুষের চিহ্ন মাত্র নেই, অথচ এক্ষুনি দাহ করতে হবে। নৌকার উপরে সেপাই দুজন ধরাধরি করে লাশ ওঠায় দেবেশ বক্সির। সর্বাঙ্গ একটা ময়লা চাদর দিয়ে ঢাকা। সন্ধ্যার পাতলা অন্ধকারের ভেতরেও দেখা যায় দুচোখ তার বিস্ফারিত, যেন সন্ধ্যা তারা খুঁজছে। এই হারামজাদা! বলে নেপেন দারোগা নিজেই ছড়ি দিয়ে লাশের মুখের ওপর চাদর ঢাকা দিয়ে দেয়। নৌকোটাকে এক ঠেলা দিয়ে গাড়োয়ান ভয়ে ভয়ে তাকায়। জিজ্ঞাসা, এখন কি তার ছুটি? কিন্তু নেপেন দারোগার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। সে একদৃষ্টে তাকিয়ে থাকে অপসৃয়মান নৌকোর দিকে। নৌকোয় লাশের সঙ্গে শিয়শরণ আর রামদাস। গাড়ি টানা গরু দুটো মৃদস্বরে হাম্বা করে ওঠে। রক্তের ভেতরে তারা হয়তো রাতের আগমন অনুভব করে। তারপর খালি নৌকো নিয়ে ফিরে আসে শিয়শরণ। চলিয়ে হুজুর। ঘোড়াটিকে জলে নামিয়ে লাগাম হাতে ধরে নৌকার উপর উঠে বসে নেপেন দারোগা। মুই এলা যাও বড় কর্তা। গাড়োয়ানের গলা পেয়ে সম্বিত ফিরে পায় সে। তাই তো, এতক্ষণ কি সব মাথামুন্ডু ভাবছিল সে। ঘোর অমাবস্যার রাতে মান্দার বাড়ির কালির থানে একা নিষ্কম্প বসে থাকতে যে ভয় পায় না, তার এরকম মনে হবে কেন? ধমকটা যেন নিজের ভয়কেই দিয়ে ওঠে নেপেন দারোগা। যাবে না তো আমার শ্রাদ্ধ খাবে হারামজাদা? গাড়োয়ান আর এক মুহূর্ত দেরি করে না। নৌকো জলে লগির খোঁচা খেয়ে নড়ে ওঠে। ঘোড়া সাবলীলভাবে পাশে পাশে সাঁতার কেটে চলে। মাঝ নদীতে ঝপ করে অন্ধকার নেমে পড়ে। ক্ষণকালের জন্যে শীতল একটি দমকা হাওয়া বয়ে যায়। শিউরে ওঠে শান্ত নদীর বুক। আবার সব স্থির হয়ে যায়। নৌকো ওপারে গিয়ে লাগে। মরা আগলে কিছুটা দূরে দাঁড়িয়েছিল রামদাস। রাত নেমে আসবার সঙ্গে সঙ্গে সেও অনুভব করেছিল শীতল দমকা হাওয়া। সে বিড়বিড় করে রাম সীতা স্মরণ করছিল। দারোগা বাবুকে দেখে, বিশেষ করে শিয়শরণকে দেখে সে এখন স্বস্তি ফিরে পায়।
মানুষ সম্ভবত সবচেয়ে বেশি প্রত্যাশা করে সমপর্যায়ের মানুষের কাছে। লাফ দিয়ে পাড়ে নেমে যায় নেপেন দারোগা। তার সঙ্গে ঘোড়াটাও জলের ভেতর থেকে বিশাল শুশুকের মতো ভুস করে উঠে দাঁড়ায়। ঘোড়াটা একবার গা ঝাড়া দিয়ে মনিবের পাশে মাথা নিচু করে পা ঝাড়ে। তখন তার গায়ে হাত বুলিয়ে দেয় নেপেন দারোগা। অন্ধকারে কোনো আলো চোখে পড়ে না কোথাও, বাতাসে কোনো ধ্বনিস্বর ভেসে আসে না, সন্ধ্যার মঙ্গল শাক বাজে না, আজান শোনা যায় না, বুঝতে বাকি থাকে না ছেলেটির কথাই সত্যি, সকলেই গ্রাম ছেড়ে পালিয়েছে। মুহূর্তে কর্তব্য স্থির করে ফেলে নেপেন দারোগা। তুম লোগ ইয়া রহো। ঘোড়ার পিঠে লাফিয়ে উঠে পড়ে সে। বিনা রেকাবে ঘোড়া চালানো নেপেন দারোগার আরেক অহংকার। गाँव घूम के आता है, कोई ना कोई শালা ছুপকে রাহা হোগা। অন্ধকারের ভেতরে ঘোড়া মিলিয়ে যায়। বহু দূর পর্যন্ত পায়ের দাপ শোনা যায়। সেপাই দুজনের হঠাৎ খেয়াল হয় লাশের একেবারে কাছে দাঁড়িয়ে আছে। দুজনেই প্রায় একসঙ্গে লাফ দিয়ে সরে দাঁড়ায়। রাতের অন্ধকারে লাশটিকে ভিন্ন দৃষ্টিতে দেখে তারা। বন্দুক আর তাদের ততখানি সাহস দিতে পারে না। মানুষের অনুপস্থিতি, নির্জনতার আর নদীর প্রবাহের তরল ধ্বনি লাশটিকে তাদের চোখে প্রেত শক্তি দান করে। বিড়ি ধরায় দুজন। ছলাৎ করে একটি শব্দ হতেই চমকে ওঠে তারা। আসলে মাছ, কিন্তু মাছ বলে প্রত্যয় হয় না তাদের। বিড়ি হাতে বিস্ফারিত চোখে তারা নদীর দিকে তাকিয়ে থাকে। ঘোড়ার পায়ের দাপ নিকটবর্তী হয়। অচিরেই পাহাড়ের মতো সওয়ারসহ ঘোড়া এসে লাশের কাছে স্থির হয়। বিড়ি ছুঁড়ে ফেলে লাফ দিয়ে উঠে দাঁড়ায় শিবশরণ আর রামদাস। নেপেন দারোগার কণ্ঠস্বর অন্ধকারের ভেতর থেকে দৈববাণীর মতো শোনায়। সব শালা ভাগলবা, औरत मर्द सब भाग्य, एक ठो कुत्ता भी नहीं है। ঘোড়ার পিঠ থেকে নেমে আসে সে। নিজের উরুতেই ছুরির বাড়ি দেয়। তারপর সেপাইদের ভাষায় সে ব্যবহার করে। বোঝে না ওই ভাষা ব্যবহার করে সেও সঙ্গ সন্ধান করছে। কারণ সে এখন শীতল নিঃসঙ্গতা হাড়ের ভেতর অনুভব করছে। শালা आंदोलन करेगा, चाषी को समान भाग देगा, अंग्रेज को हटा देगा, गरीब का राज होगा, बहुत दर्द देखने वाला था, अब कहाँ है सब, लाश तो वही अंग्रेज को भी अभी दाह करने पड़ेगा। हाँ। অন্ধকারে শটান দাঁড়িয়ে থাকে শিবশরণ আর রামদাস। এই প্রথম একটি শব্দ শোনা যায়। দূরে শিয়াল ডেকে ওঠে। কিন্তু না, শুধু শেয়াল নয়, সেই সঙ্গে মানুষেরও কণ্ঠস্বর যেন, কিংবা তাদের কানের ভুল। তবু তিনজনই, সম্ভবত দেবেশ বক্সির লাশও, উৎকর্ণ হয়ে থাকে। মৃতরাও জীবিতের অপেক্ষা করে বৈকি। কোনো মীমাংসা হয় না। সত্যি সত্যি মানুষের কণ্ঠস্বর কিনা বোঝা যায় না। আবার স্তব্ধতা এসে হামা দিয়ে বসে। হঠাৎ গা ঝাড়া দিয়ে নেপেন দারোগা হুঙ্কার দেয়, उल्लू का माफिक खड़ा मत रहो, उधर शमशान है, आरामी को ले चलो, दाह करने का ऑर्डर है, बाप भाग गया तो शाला इसका अंग्रेज बाप दाह करेगा, उठाओ लाश। আধ মাইলটাকে দূরে কাঁঠালবাড়ির শ্মশানঘাট, সোজা দক্ষিণ হাতি। আঙুল দিয়ে ইশারা করে নেপেন দারোগা আগেই সেখানে ঘোড়া ছুটিয়ে হাজির হয়। শ্মশান যাত্রীদের চালার খুঁটিতে বেঁধে জুত করে সে একটা গাছের গুড়ির উপর বসে। এর আগে সৎকার করতে গিয়ে কেউ হয়তো গাছ পেরেছিল, তারই গুড়ি কাত হয়ে জলের কিনারে পড়ে আছে। শেষ কবে দাহ হয়েছে কে জানে, এখনো বাতাসে চিমসে একটা গন্ধ ভেসে রয়েছে। হঠাৎ তার মনে পড়ে যায় বহুদিন আগে এমনই এক শ্মশানঘাটে সে অন্ধকারে বসেছিল। চরচর করে চিতার কাঠ পুড়ছিল। হাঁপানিতে অস্থিসার বাবার চেহারাটা নেপেন দারোগার সম্মুখে ভেসে ওঠে।
অনেকক্ষণ ধরে সে দেখে, অনেকক্ষণ। তারপর হঠাৎ কিসের সঞ্চারমান সাড়া পেয়ে চমকে ওঠে, দেখে নদীর জল ঘেঁষে দ্রুত একটা শেয়াল পালিয়ে যাচ্ছে। ইতস্তত তাকায় নেপেন দারোগা। না, ধারে কাছে কেউ নেই যে দেখে ফেলবে তার হঠাৎ এভাবে শিশুর মতো চমকে ওঠা। উঠে দাঁড়িয়ে বার কয়েক চক্কর দিয়ে আসে সে। নদীর ওপারে বহু দূরে সদর, এখন তার এক পৃথিবী দূরের বলে বোধ হয়। কখন যে ফিরে যেতে পারবে সেখানে। লাশটাকে এপারে না আনলেই হতো, কিন্তু না এনেও তো উপায় নেই। বেল সাহেবের হুকুম আছে, কাঁঠালবাড়ির শ্মশানঘাটে নিজে দাঁড়িয়ে দাহ করিয়ে তবে ফিরবে। নবাবের বেটা দুজন একটা লাশ নিয়ে এইটুকু পথ আসতে ঘন্টা লাগিয়ে দিচ্ছেন। অশ্লীল একটা গালি মুখে আসছিল, হঠাৎ আবার মনে হলো বহু দূর থেকে মানুষের ক্ষীণ একটা বিলাপ যেন ক্ষণকালের জন্য শোনা গেল। না, আবার কান পেতে কিছুই শোনা গেল না। শেয়াল হবে হয়তো। প্রেতাত্মা? দূর দূর, নেপেন দারোগা ভূত প্রেত বিশ্বাস করে না। ওসব চোর ডাকাতের রটনা কারসাজি। ভূতের ভয়ে তুলে নিজেদের চুরি আর চলাচলের পথ পরিষ্কার রাখে। ও ঢের দেখা আছে নেপেন দারোগার। চাঁদ এখনো ওঠেনি, আকাশেও বেশি তারা নেই। ঘন গাছপালার গায়ের দিকটা একেবারে নিরেট দেয়াল হয়ে আছে। তার ইচ্ছে করে একটা দেশলাইয়ের কাঠি খরচ করে জমাট অন্ধকারটাকে মশাল করে তোলে। সবকটা বাড়িঘর একসঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে কল্পনায়। হাত নিষ্পিস করতে থাকে, আক্রোশের চাপে মুখের ভেতর তার মারি টিসটিস করে। এতক্ষণ দেয় দুই উল্লুক। ए शुअर का बच्चा, कहाँ तरी पी रहा था, इतना देर क्यों साले हो लोग। অন্তর্যামী নাকি নেপেন দারোগা? আরে বাপরে বাপ, কিচ্ছুটি চোখ এড়িয়ে পড়বার জো নেই। শিরস্মরণ কিছুটা পেয়ারের লোক। সে মাথা চুলকোতে গিয়ে লাল পাগড়িতে বাধা পেয়ে ঘাড় চুলকেই লজ্জা প্রকাশ করে ফেলে। তারই নেহি পিয়া, হুজুর, ডোম পাকড়লে আউল বা। মনে পড়ে যায় ঘোড়ার পিঠে ব্যাগের ভিতরে টর্চ আছে। টর্চের আলো ফেলতেই দেখা যায় কঙ্কালসার লোল চর্ম এক বুড়ি পাছা ঘষে নদীর পাড় বেয়ে নেমে আসছে। তীব্র আলো ঝলক দিয়ে পড়বার সঙ্গে সঙ্গে বুড়ির বিলাপ গতি থেমে যায়। এক হাত তুলে সে চোখ আড়াল করবার চেষ্টা করে, কিন্তু থরথর করে তার হাত বারবার কোলের উপর পড়ে যায়। বুড়ি তখন সেখানে বসেই আবার বিলাপ শুরু করে। তুই কন্টে গেলু রে দেবু, তুই কন্টে গেলু। টর্চ জ্বালিয়ে রেখে নেপেন দারোগা বুড়ির কাছে এগিয়ে যায়, কিন্তু দারোগা দেখে ভয় পাবার বয়স অনেকদিন আগেই পার হয়ে গেছে তার। এমনকি চোখও ভালো করে দেখতে পায় না কিনা সন্দেহ। এই, তুই কে? সারা গ্রাম চক্কর দিয়ে এসেছে নেপেন দারোগা, কোথাও কাউকে চোখে পড়েনি। এ বুড়ি তাহলে এতক্ষণ ছিল কোথায়? এবার মনে হয় অশরীরী কেউ, মনে হয় চোখের ভুল, কানের ভুল। টর্চ নিভিয়ে ফেলে সে, আবার জ্বালায়। আবার দেখা যায় বুড়িকে। আবার সে চোখ বোজে আলোর তীব্রতায়। আর এবার সে চিল্লিয়ে ওঠে, জল্লাদ তোমরা! মনত দয়া মায়া নাই তোমার? বেটা নাই তোমার? মুখ দিয়া রক্ত উঠি মরবে তোমার এক এক বেটা, কয়া দিলাম। আমার দেবুক তোমরা মারি ফেলাইছেন। কোন অপরাধ করছিল সে যে তোমার জানের উপর দিয়া উঠি গেইল? কথা কর না যে বড়, ভগবান তোমার রাও কাড়ি নিয়েছে? ভালো করছে, ভালো করছে। নির্বংশ হন তোমরা, কুষ্ঠ হয়ে ভিক্ষা করেন, মুই চোখ মেলি দেখো। নৃপেন দারোগার ইচ্ছা হয় লাথি মেরে বুড়িকে ঠান্ডা করে দেয়, কিন্তু আতকোষার জল ছলছল তীরে অন্ধকারে নিঃসঙ্গতার নাগপাশের ভেতর বুড়ির এই বিলাপ হঠাৎ নেপেন দারোগার শক্তি হরণ করে নেয়। নিজের ইচ্ছার বিরুদ্ধেই তার মনে পড়ে যায় বাবা মরে যাবার পর মায়ের সেই বিলাপ, যে বিলাপ শূন্য দালানের কোঠায় কোঠায় অন্ধকারে এমনই মাথা খুঁড়ে মরছিল।
নিজের কানেই নিজের কণ্ঠের অপ্রত্যাশিত কোমলতা ধরা পড়ে কেমন অপ্রতিভ হয়ে যায় সে। দেবেশ বক্সী কে হয় তোমার? বুড়ির কানে সে প্রশ্ন পোষে কিনা বলা যায় না। কোনো উত্তর আসে না। নেপেন দারোগাও দ্বিতীয়বার জিজ্ঞেস করে না, ফস করে টর্চ নিভিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে মনে হয় বুড়ির মতোই আরো অনেকে, শত শত হাজার হাজার লোক আশপাশেই অন্ধকারে লুকিয়ে আছে। এক্ষুনি তারা বেরিয়ে পড়বে, হৈ হৈ করে ঘিরে ধরবে, টুকরো টুকরো করে ফেলবে নেপেন দারোগাকে। শালা ইংরেজ দারোগা! শিউরে ওঠে সে, চকিতে চারদিকে চোখ বুলিয়ে নেয়। আকাশে এখনো চাঁদ ওঠেনি, ভালো করে কিছুই চোখে পড়ে না। সম্ভাবনাটি তখন আরো বেশি বাস্তব বলে বোধ হয়। নিজের অজান্তেই নেপেন দারোগা ঘোড়ার পাশে এসে দাঁড়ায়। ঘোড়ার পিঠে হাত বুলায় সে, যেন সপ্রাণ কিছু স্পর্শ করে চিত্তের অস্থিরতা বাগে রাখতে চায়। চিহি ডেকে ওঠে ঘোড়া। মানুষের সাড়া পাওয়া যায়। গান গাইতে গাইতে অন্ধকারের ভেতরে এগিয়ে আসছে শিবশরণ আর রামদাস। তাদের সঙ্গে সুখিয়ার বেপরোয়া গলায় ভিন্ন সঙ্গীতও শোনা যায়। শুয়োর লোগ, খাল খিস লেনা চাহিয়ে। রামদাস মিনমিন করে উত্তর দেয়, বৃহৎ ভারী বোঝা দেওতা, মুশকিল সে হোক লায়া। গলা শুনেই বোঝা যায় দেরিটা কেবল কাঠের জন্যই নয়, কিছু পেটে দিয়ে এসেছে দুজন। ডিউটির ভেতর মদ খাওয়ার জন্যে কড়া শাস্তি দিতে পারত নেপেন দারোগা। জনমানসহীন আধকোষার তীরে অন্তত মুখ খিস্তি করতে পারত। কিন্তু কিছুই করল না সে। কোনো রকমে এখন এই মরা পুড়িয়ে এখান থেকে রওনা হতে পারলেই হয়। তার কেবলই মনে হচ্ছে বুড়ির পেছনে পেছনে এক্ষুনি এই মুহূর্তে শত শত লোক রে রে করে বেরিয়ে আসবে হাজার মশাল জ্বালিয়ে, কেড়ে নেবে লাশ। লাশ নিয়ে পিলপিল করে সব ছুটবে সদরের দিকে, লাশ নিশান হাতে নিয়ে। তিনজনে কাঠের বোঝা দড়ি দিয়ে টেনে এনেছে। এতে এখন হতভম্ব দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? ওদেরও কি সন্দেহ হয়েছে জঙ্গলের নিরেট দেওয়ালের পেছনে লুকিয়ে আছে মানুষগুলো? বুকের ভেতর গুপ্তচর গুড়গুড় করে উঠে নেপেন দারোগার। নেশা ওদের জুবুথুবু করে রেখেছে, কিন্তু নেপেন দারোগার সে যুক্তি মনে আসে না। সে চিৎকার করে ওঠে, খাড়া হকে রামভজন হো রাহা, হাত লাগাও জলদি। যে সুখিয়া নেশার ঘোরে প্রথম থেকেই টলছিল, কাজের সময় তাকেই দেখা যায় সবচেয়ে বেশি সপ্রতিভ। এর আগেও দেখা গেছে লাশ কাঁধে দিব্যি হেঁটে এসেছে, কিন্তু যেই লাশ নামিয়ে রেখেছে অমনি আর স্থির হয়ে দাঁড়াতে পারছে না। এতক্ষণ চুপ করে ছিল বুড়ি। কখন সে চুপ করে গিয়েছিল নেপেন দারোগা লক্ষ্যও করেনি। হঠাৎ তার বিলাপ শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে শিবশরণ আর রামদাস। ভূত ভূত হুজুর! হা হা করে হেসে ওঠে সুখিয়া। শ্মশান তো ভূতেরই জায়গা আছে মহারাজ, কিন্তু ই ভূত লয়, মা আছে বটে। নেপেন দারোগা চমকে উঠে জিজ্ঞেস করে, দেবেশ বক্সীর মা? বুঝলুম নাই। আরে তোর ১৪ গোষ্ঠীর দেবুদাদার মা? আবার হেসে ওঠে সুখিয়া। চিতার পরে শেষ কাঠ যত্ন করে বিছিয়ে বলে, দেবুদাদার মা লয়, লাট বাহাদুর। ই গেরামে বুড়িকে মা বোলায় সব মানুষ। তখন কেমন যেন চিন্তিত বোধ করলেন নেপেন দারোগা। কত দেরি? আর কত দেরি? কিছু বলা যায় না, কখন কি ঘটে যাবে। এ বেটার রকম সকমও বেশি সুবিধার মনে হয় না। খামোখা এরকম জ্বলছে কেন থেকে থেকে? ব্যাস, সব তৈয়ার বটে। পরিষ্কার দেখা যাচ্ছিল সব। ঢালু করে কাঠের আড়ে কাঠ বিছিয়ে চিতা তৈরি। এতক্ষণে খেয়াল হলো জঙ্গলের মাথার উপর দিয়ে কখন চাঁদ উঠে চুপ করে বসে আছে। পচা রক্তের মতো লাল রং তার, দেখে শিরশির করে গা ওঠে। সুখিয়া বোধহয় আশা করে সেপাই দুজন তাকে সাহায্য করবে লাশ চিতায় রাখবার জন্যে।
কিন্তু কাউকে এগোতে না দেখে নিজেই সে কাঁধে করে ওঠায় দেবেশ বক্সীকে। তারপর ঘুমন্ত একটা শিশুর মতো তাকে শুইয়ে দেয় চিতার পরে। ঘষে ঘষে কাছে এগিয়ে আসে বুড়ি। মুখ দেখবি মা? চাদরের ঢাকা খুলে দেয় সুখিয়া। জনমের মতো দেখলে বলেই হো হো করে কেঁদে ওঠে সুখিয়া। রক্তিম গম্ভীর চাঁদের আলোয় বুড়ি কি ভালো করে দেখতে পায় দেবেশ বক্সীর মুখ? খানিকক্ষণ হাঁ করে থেকে বুড়ি প্রত্যেকের মুখের দিকে বিহ্বল করে তাকায়। শেষে নেপেন দারোগার মুখের দিকে তার দৃষ্টি স্থির হয়। কিছু একটা বলবার জন্যে দাঁতহীন গহ্বরের ভেতর জিহ্বা নড়তে থাকে, কিন্তু কিছুই উচ্চারিত হয় না। দূরে শেয়াল ডেকে ওঠে। বুড়ি ঘষে ঘষে আরো এগিয়ে এসে দেবেশ বক্সীর মুখে হাত রাখে। কিছু একটা অনুভব করবার চেষ্টা করে কিছুক্ষণ। তারপর হাত সরিয়ে নিয়ে বুড়ি বলে, আবার ঘুরিয়ে আসিব দেবু। গোল বাঁধালো সুখিয়া ডোম। দেবু দাদাকে আগুন দেবে বটে। ধমক দিয়ে ওঠে নেপেন দারোগা। আগুন আবার কিসের? ম্যাচ ধরিয়ে দিবি, ব্যাস। সে হরেক নাই। একেবারে গো ধরে বসলো সুখিয়া। আবারও জলের কাছে গিয়ে দৌড়ে গেল শিয়াল। শ্মশানে এরা জীবিত মানুষকে ভয় করে না, জীবিত মানুষ বরং মৃত ভয় করে এখানে। জঙ্গলের ভেতরে অনেক মানুষের নিঃশ্বাসের মতো সরসর ধ্বনি বয়ে যায়। তাড়াতাড়ি কাজ সেরে ফেলবার জন্যে নেপেন দারোগা তাড়া দেয়। সব শালা তো ভেগেছে, আগুন দেবার জন্যে সবে আছে যে বড়। বুড়ি হঠাৎ বিলাপ করে ওঠে। নেপেন দারোগা ধমক লাগায় তাকে। চুপ বুড়ি, এই হারামজাদা, তুই আগুন দে। সঙ্গে সঙ্গে নিজের কান ধরে সুখিয়া। আরে রাম রাম, সে হবেক নাই, আমার নরক হবেক বটে, আমি জোর ডোম হইলুম। হাহাকারের মতো শোনায় সুখিয়ার কণ্ঠস্বর। শিবশরণ আর রামদাসের মুখের দিকে দ্রুত একবার তাকায় নেপেন দারোগা। জঙ্গল ভেদ করে মানুষের পায়ে পায়ে এগিয়ে আসবার শব্দ যেন তার বুকের পাঁজর ভেঙে দিতে চায়। ইতস্তত করে সুখিয়াকে বলে, এই হারামজাদা, আছে তোর কাছে? কি মহারাজ? আরে বেটা, বোতল। ঢকঢক করে বেশ খানিকটা গলায় ঢেলে জীবনে এই প্রথম বলে ঝাঁঝের মুখে মাথা ঝাঁকুনি দিয়ে নেপেন দারোগা বলে, দে শালা, ম্যাচটা দে। শ্রী নৃপেন্দ্রনাথ ভট্টাচার্য দুর্বোধ্য একটা অনুভূতির সঙ্গে লড়াই করবার রসদ সংগ্রহ করে অকম্পিত হাতে দেবেন বক্সীর মুখাগ্নি করে দেয়। চিতার আগুনে রক্তিম চাঁদের আলোর দিকে লক লক করে ওঠে। কাঠ পোড়ার চরচর শব্দে শত কণ্ঠের চিৎকার শোনা যায়।